বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে 2টা গোল কনসিড করছে শুধুমাত্র সিঙ্গাপুরের একটা টেকনিক্যাল সুইচের জন্য। ইন্ডিয়ার বিপক্ষে আমরা ডবল পিভটে স্টার্ট করছিলাম, সেখানে আমাদের লেফট সাইডে স্টার্ট করছিল হৃদয় এবং রাইট সাইডে স্টার্টটা করছিল হামজা চৌধুরী। আবার ওই ম্যাচে রাইট ব্যাক পজিশনে বেশিরভাগ সময় কিন্তু খেলছিল রহমত মিয়া, এবং রহমত মিয়া রাইট ব্যাক পজিশনে বারবার ভুল করার পরেও ইন্ডিয়া ওইখান থেকে ভালো কোনো অ্যাটাকিং থ্রেট তৈরি করতে পারে নাই, শুধুমাত্র সেটা হামজা চৌধুরীর জন্য। কারণ রহমত মিয়া বারবার রাইট ব্যাকে যখন ভুল করতেছিল, হামজা চৌধুরী রাইট ব্যাক পজিশনে গিয়ে ওইখানে কভার দিচ্ছিল, যার কারণে ইন্ডিয়া কাজের কাজ করতে পারে নাই আমাদের রাইট ব্যাক পজিশনটা থেকে। তো এই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ওই রাইট ব্যাক পজিশনে স্টার্ট করাই দিল ক্যাব্রেরা শাকিল আহাদ তপুকে। শাকিল আহাদ তপু হচ্ছে মূলত একজন সেন্টার ব্যাক, কিন্তু মাঝে মাঝে ও রাইট ব্যাক পজিশনেও খেলে থাকে। প্রশ্নটা হচ্ছে এখন কেন আমরা একজন সেন্টার ব্যাককে রাইট ব্যাকে স্টার্ট দিলাম, সেটার আনসারটা হচ্ছে শুধুমাত্র ডিফেন্সিভ সলিডিটি এর জন্য আমরা আমাদের রাইট ব্যাক পজিশনে একজন সেন্টার ব্যাককে স্টার্ট দিছি। এখন এইখানে আরেকটা প্রশ্ন উঠতেছে, সেটা হচ্ছে কেন আমরা রাইট ব্যাকেই একজন সেন্টার ব্যাককে স্টার্ট দেব? ডিফেন্সিভ সলিডিটি এর জন্য যদি হয় তাহলে আমরা লেফট ব্যাক পজিশনেও একজন সেন্টার ব্যাককে স্টার্ট দিতে পারতাম, তাইলে কেন রাইট ব্যাকে আমরা একজন সেন্টার ব্যাককে স্টার্ট দিলাম? সেটার আনসারটা হচ্ছে সিঙ্গাপুর উইং ধরে খেলে, এবং সিঙ্গাপুর উইং ধরে খেললেও ওরা লেফট উইংটা বেশি ডোমিনেট করে, যেটা আমরা আগের ম্যাচগুলোতে দেখছি। যেমন এইখানে দেখেন আপনি হংকং এর বিপক্ষে সিঙ্গাপুর সবচেয়ে বেশি অ্যাটাক করছে কিন্তু লেফট সাইড থেকে। তারপর আপনি যদি দেখেন ভিয়েতনামের বিপক্ষে সেকেন্ড লেগে সিঙ্গাপুর সবচেয়ে বেশি অ্যাটাক করছে লেফট সাইড থেকে। এরপরে ফার্স্ট লেগেও ভিয়েতনামের বিপক্ষে সবচেয়ে বেশি অ্যাটাক করছে লেফট সাইড থেকে। আর আমার কাছে মালদ্বীপের ডাটাটা নাই, বাট মালদ্বীপের ম্যাচটা আমি ফুল 90 মিনিট লাইভে দেখছি, এবং ওই ম্যাচেও আমি দেখছি সিঙ্গাপুর লেফট সাইড থেকেই বেশি অ্যাটাকটা করছে, অর্থাৎ সিঙ্গাপুর লেফট সাইড ডোমিনেট করে অ্যাটাকগুলা করে, যার কারণে মূলত আমাদের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা রাইট ব্যাক পজিশনটাতে একটা প্রপার সেন্টার ব্যাককে স্টার্ট দিছে, যেন আমরা ডিফেন্সিভলি সলিড থাকতে পারি। এতটুকুই ছিল ম্যাচের আগে সিঙ্গাপুরকে নিয়ে হাবিয়ার ক্যাব্রেরার সিলেবাস। ম্যাচের মধ্যে গিয়ে হাবিয়ার ক্যাব্রেরার সিঙ্গাপুর পরীক্ষায় সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে আমি প্রিভিউ ভিডিওতে বলছিলাম সিঙ্গাপুরের বেশিরভাগ প্লেয়ার ওরা হচ্ছে ভার্সেটাইল, যার কারণে কিন্তু ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা ম্যাচের ডিমান্ড অনুযায়ী ওরা অন্য পজিশনেও নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারে। তো ইন্ডিয়া ম্যাচে সেটা স্পষ্ট দেখা গেছে, ইন্ডিয়া ওদের লেফট সাইড আমাদের রাইট সাইড থেকে সুবিধা করতে পারে নাই, এবং ভুটান ম্যাচেও সেটা দেখা গেছে। আর ওইখানে অর্থাৎ রাইট সাইডে যেহেতু হামজা চৌধুরী খেলে, তো হামজা চৌধুরীকে পাস করে বা হামজা চৌধুরীকে আমরা ড্রিবলিং করে বা হামজা চৌধুরীকে কাটিয়ে ওইখান থেকে ভালো কিছু করা পসিবল না। এই কারণে সিঙ্গাপুর কি করছে, ওরা লেফট সাইডটা ডোমিনেট না করে ওরা রাইট সাইডটা ডোমিনেট করছে বাংলাদেশের বিপক্ষে। ওই রাইট উইং থেকে আলটিমেটলি 2টা গোল করে সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের রাইট উইং অর্থাৎ আমাদের লেফট সাইডে বা আমাদের লেফট ব্যাক পজিশনগুলোতে খেলছে, লেফট ব্যাক পজিশনে খেলছে সাদুদ্দিন, লেফট সেন্টার ব্যাকে খেলছে আমাদের তপু বর্মন, এবং ডবল পিভটের লেফট সাইডে খেলছে হৃদয়। বলতে গেলে এই 3 জনের পারফরমেন্সও এত বেশি ভালো ছিল না। 3 জনের মধ্যে যদি পিক করতে হয় তাহলে আমি বলবো তপু বর্মন একটু বেটার ছিল, স্লাইটলি বেটার ছিল। এই 3 জনকে অনেকবার বিট করছে সিঙ্গাপুরের রাইট সাইডের প্লেয়াররা। এইটা হচ্ছে তার প্রমাণ। আপনি যদি এখানে দেখেন, এই যে সিঙ্গাপুর বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি অ্যাটাক করছে রাইট সাইডটাতে, আর সিঙ্গাপুর এরপরে অ্যাটাক করছে সেন্টারে, এরপরে অ্যাটাক করছে লেফটে। অর্থাৎ আগের ম্যাচগুলোতে সিঙ্গাপুর সবচেয়ে বেশি অ্যাটাক করছিল লেফটে, এবারে লেফটে সবচেয়ে কম অ্যাটাক করছে। তো সিঙ্গাপুরও কিন্তু আমাদেরকে নিয়ে যথেষ্ট পরিমাণ হোমওয়ার্ক করেই আমাদের বিপক্ষে ম্যাচটা খেলতে নামছে, সেটাই হচ্ছে এটার প্রমাণ। আবার সিঙ্গাপুরকে নিয়ে হাবিয়ার ক্যাব্রেরার সিলেবাসে যেটা ছিল সেই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসাই হাবিয়ার ক্যাব্রেরা সিঙ্গাপুর পরীক্ষায় পাস করতে পারে নাই, সেটা আপনারা ম্যাচের ফলাফলেই দেখছেন। এখানে যদি দেখেন আপনি আরও এই যে সিঙ্গাপুরের ফাইনাল টার্ডে, এখানে দেখেন সিঙ্গাপুরের ফাইনাল টার্ডে সবচেয়ে বেশি কিন্তু অ্যাটাকটা সবচেয়ে বেশি বলটা রাখা হয়েছে কিন্তু এই রাইট সাইডে, এরপরে সেন্টারে, এরপরে লেফটে। ওই কিছুক্ষণ আগে যেটা বলছি সিঙ্গাপুর রাইট সাইডটা ডোমিনেট করছে আমাদের বিপক্ষে, লেফট সাইডে সবচেয়ে বেশি কম করছে।
জেতার বিপরীত হচ্ছে আগের ম্যাচগুলা। আর এই রাইট সাইড থেকে অ্যাটাক করেই সিঙ্গাপুর আলটিমেটলি 2টা গোল নিয়ে আসে এবং আমাদের লেফট সাইডের ডিফেন্ডাররা বারবার কিন্তু ব্ল্যান্ডার করছিল। সেটার কিছু ফুটেজ দেখি আমরা এখন। ব্ল্যান্ডারের শুরু এখান থেকেই দেখেন, ম্যাচের তখন মাত্র 9 মিনিট। সিঙ্গাপুর লেফট সাইডে একটা থ্রো ইন পেয়ে জায়গা এবং সিঙ্গাপুর ওইখান থেকে লং থ্রো নেয়। তো এই যে লং থ্রো নিচ্ছে এবং এই থ্রোটা কিন্তু এটা আপনার হচ্ছে নিয়ার পোস্টে ছিল। তো নিয়ার পোস্টে থাকার কারণে গোলকিপার থেকে শুরু করে সবাই কিন্তু নিয়ার পোস্টে। সাদুদ্দিনকে দেখেন আপনি, ও কিন্তু ফার পোস্টে আছে, অর্থাৎ নিয়ার পোস্টে যখন বল আসে বা নিয়ার পোস্টে যখন ম্যান যায়, গোলকিপার চলে যায়, ফার পোস্টটা কিন্তু চেক দেওয়ার জন্য একজন প্লেয়ার থাকে, ওইটা হচ্ছে সাদুদ্দিন। পরের ফুটেজে যদি আপনি দেখেন, এটা হচ্ছে অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। এখানে দেখেন আপনি এই যে সবাই হচ্ছে নেয়ার পোস্টে, সবাই নেয়ার পোস্টে, সাদুদ্দিন একেবারে ফার পোস্টে আছে। আর আপনি এই ফুটেজে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, হৃদয়কে দেখেন, হৃদয় কিন্তু এর মার্কিংয়ে আছে, এটা আপনি লক্ষ্য করিয়েন। তো পরের ফুটেজে যদি দেখি, এই যে নেয়ার পোস্টে বলটা আসছে, অর্থাৎ থ্রোটা কিন্তু নেয়ার পোস্টে আসছে এবং নেয়ার পোস্ট থেকে হ্যাট হয়েছে। হ্যাট হওয়ার পরে মিতুলের তার নাগালের বাইরে চলে গেছে। এখানে মিতুল আরও বেটার করতে পারতো আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। তো এরপরে দেখেন আপনি এই যে হ্যাট করছে, হ্যাট করার পরে বলটা এই যে এই জায়গায়, অর্থাৎ এখান থেকে হ্যাট করে বলটা এভাবে গেছে। এখানে সাদুদ্দিন ক্লিয়ার করার চেষ্টা করছিল, বাট সাদুদ্দিন একবার ক্লিয়ার করতে গেছে আবার সোজা হয়ে গেছে গা, কারণ বলটা ওর নাগালের কাছে ছিল না। আপনি যদি এখানে দেখেন, এই যে এখান থেকে হ্যাটটা করছে, এইভাবে করে বলটা গেছে। তো এখানে 2টা প্লেয়ার ছিল বাংলাদেশের, হৃদয় ছিল, এখানে হচ্ছে সাদ ছিল। 2জন প্লেয়ারের মাঝখান দিয়ে বল সিঙ্গাপুরের প্লেয়ারের পায়ে গেছে। হাস্যকর, এটাকেই বলে হচ্ছে ডিফেন্সিভ ব্ল্যান্ডার। তো এরপরে যদি ফুটেজে দেখেন, আপনি দেখেন সিঙ্গাপুরের প্লেয়ারটা কোন অবস্থায় বল পেয়ে গেছে। এই যে গোল পোস্ট পুরা খালি, এই যে এটা পুরা খালি। আবার এর আগে যদি আপনি দেখেন, সাদুদ্দিন, এ দেখেন ফ্রেম বাই ফ্রেম সাদুদ্দিন কিন্তু ফার পোস্ট থেকে দূরে সরে যাচ্ছে। এই যে ফ্রেম বাই ফ্রেম সাদুদ্দিন গোলপোস্ট থেকে ফার পোস্ট থেকে দূরে সরে গেছে। আর হৃদয় যে প্লেয়ারটাকে মার্কিংয়ে রাখছিল, ওই প্লেয়ারটা হৃদয়ের মার্কিং থেকে আউট হয়ে গেছে গা। এইগুলো হচ্ছে ডিফেন্সিভ ব্ল্যান্ডার। গতকালকের ম্যাচে আমরা যেটা করছি, তো এখান থেকে আমাদের ভাগ্য ভালো ছিল, সিঙ্গাপুরের নাম্বার 7 গোল করতে পারে নাই, ও গোলপোস্টের বাইরে মেরে দিছে, যার কারণে আমরা ম্যাচের একেবারে আর্লি মোমেন্টে গোলটা কনসিড করি নাই। আত্মঘাতীর সমান এসব ভুলগুলা, তাও আবার এইরকম ইম্পর্টেন্ট ম্যাচে। আরেকটা ডিফেন্সিভ ভুলের কথা যদি বলি, দেখেন এখানে সিঙ্গাপুরের এই যে সেন্টারে বল, তো সেন্টার থেকে কিন্তু রাইট উইংয়ে বল চলে যায়। এখন এই যে রাইট উইংয়ে বল চলে গেছে, রাইট উইং থেকে একটা ক্রস করতেছে, এখানে সাদুদ্দিন, এখানে হচ্ছে আপনার হৃদয়। এখানে দেখেন প্লেয়ার খালি, বাট এখানে হৃদয় আছে, কিন্তু হৃদয় ধরেন এই যদি একে ইয়া করে আপনার ড্রিবলিং করে, তো এই কারণে সামনে গেছে। বাট এই ফ্রেমটা দেখেন আপনি, এখানে তো শট নিয়েই ফেলছে, শট বা ক্রস তো করেই ফেলছে, ও ক্রস করে ফেলছে, যেহেতু হৃদয় তো এখানে ব্যাগে চলে আসতে পারতো। আমার মতে প্লেয়াররা একটু স্ক্যান কম করে, কে খালি আছে বা কোথায় পাস দেওয়া যায় বা কোন প্লেয়ারটা আমার মার্কিংয়ে নাই, মার্কিং করতে হবে আমার, এইসব স্ক্যানগুলো একটু প্লেয়াররা কম করছে সিঙ্গাপুরের বিপক্ষে। ওইটাকে যদি স্পেসিফিকভাবে বলতে যাই, ডিফেন্সের ক্ষেত্রে ম্যান মার্কিং একটু কম করছে বাংলাদেশের ডিফেন্ডাররা, আমার পার্সোনাল ওপিনিয়নে। এখানে দেখেন আপনি এই যে প্লেয়ারটা সম্পূর্ণ খালি, ইজিভাবে ক্রসটা করছে এবং ক্রসটা ফার পোস্টে চলে আসছে। এখানে শাকিল আর তপু ছিল, এখান থেকে একটা হ্যাট হয়েছে, হ্যাটটা শেষ পর্যন্ত এখানে তপু বর্মনের কাছে চলে যায়। এই যে তপু বর্মনের কাছে চলে যায় এবং তপু বর্মন এখান থেকে হ্যাটটা ক্লিয়ার করে। তো ক্লিয়ার করার পরে বলটা দেখেন আবার এখানে কিন্তু চলে আসে। তো এই প্লেয়ারটা কি করে, একটু হচ্ছে ইনসাইডে ঢুকে জায়গা, এই যে ইনসাইডে ঢুকে যায়, ঢুকে গিয়ে ও এখান থেকে একটা শট করে। তো শটটা হচ্ছে যে এখানে তারিক কাজীর এই গালে নাকি এই গালে লাগে, তো তারিক কাজীর গালে লাগার পরে বলটা দেখেন যখন গালে লাগতেছে, এই 2জনের আপনি বডি মুভমেন্ট দেখেন 2জনের, একজন হচ্ছে সিঙ্গাপুরের স্ট্রাইকার এবং একজন হচ্ছে বাংলাদেশের ডিফেন্ডার। সিঙ্গাপুরের স্ট্রাইকারের বডি মুভমেন্টটা দেখেন, আমি বলের জন্য যাব, আর তপু বর্মন এভাবে দাঁড়ায় আছে। এখন এরপরে ফ্রেমটা যদি দেখায় আরও ভালোভাবে ক্লিয়ার হবে আপনার। দেখেন এই যে বলটা ওর গালে লেগে চলে যাচ্ছে, সিঙ্গাপুরের প্লেয়ারের মুভমেন্ট দেখেন, বাংলাদেশের প্লেয়ারের মুভমেন্ট দেখেন, সিঙ্গাপুরের প্লেয়ারটা অলরেডি বলের জন্য যাওয়ার জন্য রেডি। তো এরপরে ফ্রেমটা দেখেন, এই যে অলরেডি চলে গেছে, আর তপু বর্মন দেখেন কী করতেছে, ওখানে কী করতেছে দেখেন, এখনও স্টিল ওই জায়গায় দাঁড়ায় আছে। আপনি দেখেন এই যে গালে লাগতেছে, ওইখান থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে সেম জায়গায় দাঁড়ায় আছে। আর ইসকান ফান্দি বা এখানে যে সিঙ্গাপুরের প্লেয়ারটা ছিল, সিঙ্গাপুরের স্ট্রাইকারটা ছিল, এর মুভমেন্টটা দেখেন, এই যে এর গায়ে যখন লাগতেছে তখন এই প্লেয়ারটারে দেখিয়ান, এরপরে দেখেন এই যে ফ্রেম বাই ফ্রেম সিঙ্গাপুরের স্ট্রাইকার সামনের দিকে মুভ করছে বলের জন্য, বাট
তপু বর্মন সেম জায়গায় দাঁড়াইছিল। আরেকটা জিনিস লক্ষ্য করেন আপনি, এই যে তপু বর্মনের হাতটা উপরের দিকে উঠতেছে, কেন জানেন? ওইটা হচ্ছে অফসাইডের জন্য আপিল করতেছে রেফারিকে বা সাইড লাইন রেফারিকে। এটা নিতান্তই হাস্যকর আমার মতে। যেহেতু আপনার ওপোনেন্ট টিমের একজন প্লেয়ার বলের জন্য যাচ্ছে, তো আপনিও বলের জন্য যান। অফসাইড হোক না হোক সেটা পরে দেখা যাবে। যদি অফসাইড না হয় তাহলে তো গোল হওয়ার একটা গোল কনসিড করার একটা পসিবিলিটি আছে। তো আপনি কেন ওইখানে দাঁড়ায় আছেন? আমি আপনাদেরকে আরেকবার দেখাই। এই যে দেখেন, যখন তারিক কাজীর কাছে বল লাগছে তখন দুইজনের কোন অবস্থান দেখেন, আর এরপরে ফ্রেম বাই ফ্রেম দেখেন আপনি দুইজনের অবস্থান কেমনে চেঞ্জ হয়েছে। বা তপু বর্মন ওই জায়গায় দাঁড়ায় আছে, আর সিঙ্গাপুরের স্ট্রাইকার সামনে চলে গেছে। আবার এখানে কিন্তু সাদুদ্দিন একটা ভালো কাজ করছে। সাদুদ্দিন ডিফেন্স করার জন্য গেছে, দেখেন আপনি এই যে সাদুদ্দিনও এখানে দাঁড়াইছিল। ফ্রেম বাই ফ্রেম দেখেন সাদুদ্দিন কিন্তু সামনে গিয়ে ওইখানে ব্লক করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত বলটা কিন্তু ও হচ্ছে সাইড নেটে মেরে দেয়। তো এখান থেকে কিন্তু গোল হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু তপু বর্মন জায়গা থেকেও নড়ে নাই। আপনি দেখেন তপু বর্মনের জায়গাটা দেখেন, এর আগেরগুলা দেখেন, এই যে ওই মোটামুটি ওইখানেই দাঁড়াইছিল, ও এত বেশি নড়াচড়াও করে নাই। তো এইসব জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না। আমার কথা হচ্ছে, আপনার ওপোনেন্ট টিমের একজন প্লেয়ার বলের জন্য দৌড়াচ্ছে, অফসাইড হোক না হোক সেটা পরে দেখা যাবে। আপনিও বলের জন্য দৌড়ান, আপনিও ব্লক করার জন্য, ক্লোজ ডাউন করার জন্য দৌড়ান। এটা আমি তপু বর্মনের ক্ষেত্রে প্রায় সময় লক্ষ্য করছি। আমি গত বছর মালদ্বীপের বিপক্ষে ফার্স্ট ম্যাচের পরে যে টেকটিক্যাল ভিডিওটা বানাইছিলাম, টেকটিক্যাল রিভিউ করছিলাম ওই ম্যাচের, ওইখানেও দেখেন, ওইখানেও কিন্তু আমি এই তপু বর্মনের এই জিনিসটার কথা বলছিলাম। তপু বর্মন সেমভাবে কিন্তু ওইখানে করছিল মালদ্বীপের এগেনস্টে, এবং আমরা ওইখান থেকে গোলটা কনসিড করছিলাম। তো এখানেও আমরা গোল কনসিড করতে পারতাম। এখন জানি না এগুলা কবে শুধরাবে তপু বর্মনের, কিন্তু তপু বর্মন ধরেন ব্লক করার ক্ষেত্রে, ট্যাকল করার ক্ষেত্রে এগুলা মোটামুটি ভালো করছে। এই যে সিঙ্গাপুরের এগেনস্টে ভালো ভালো ট্যাকল কতগুলা করছে আমি দেখছি, ট্যাকলে ক্লিয়ার করছে বলগুলা। এইসব ডিফেন্সিভ এরর থেকেই বাংলাদেশ ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে একটা গোল কনসিড করে। তো ওই গোলটা নিয়ে যদি একটু কথা বলি, দেখেন গোলের শুরু কিন্তু এখান থেকেই। এই যে ব্যাকলাইন থেকে বিল্ড আপের চেষ্টা করতেছে সিঙ্গাপুর, মোটামুটি আমাদের ফ্রন্ট লাইনও প্রেস করতেছিল। তো সিঙ্গাপুরের গোলকিপার থেকে সেন্টার ব্যাক বা ডিফেন্ডারের কাছে বলটা চলে যায়। তো আমি আমার প্রিভিউ ভিডিওতে বলছিলাম কি, সিঙ্গাপুরের মিডফিল্ডাররা স্পেসিফিকলি বা সিঙ্গাপুরের প্লেয়াররা ওরা টাইট স্পেস থেকেও বলগুলা বাইর করতে পারে। সেটার প্রমাণ হচ্ছে এইটা। দেখেন এই যে সেন্টার ব্যাক থেকে এই যে মিডফিল্ডারের কাছে বল চলে যাবে, এখন এই যে মিডফিল্ডারের কাছে বল চলে গেল, এখান থেকে এ কিন্তু একে ফার্স্ট টাইম পাস দিয়ে দেবে। দেখেন এই যে ফার্স্ট টাইম পাস দিয়ে দিচ্ছে, আর এই মিডফিল্ডারটা কী করছে, হালকা টার্ন নিয়ে ও রাইট উইংয়ে পাস করে দিচ্ছে। এই যে হালকা টার্ন নিছে এবং এর যে বডি মুভমেন্টটা দেখেন, এই যে রাইট উইংয়ে এই জায়গায় পাস করে দেবে। এখন এই যে এই জায়গায় পাস করে দিছে। আর এই প্লেয়ারটাকে জানেন, এই প্লেয়ারটা হচ্ছে সাদুদ্দিন। সাদুদ্দিন বলটা ক্লিয়ার করতে গেছে ফার্স্ট টাইম, বাট বলটাও মিস করে গেছে, যার কারণে কিন্তু এই যে মিস করে গেছে, যার কারণে বল এদিকে সামনের দিকে চলে গেছে গা। এবং সিঙ্গাপুরের প্লেয়ারটা সুন্দর মতো বল পেয়ে যায়, এই যে সুন্দর মতো বল পেয়ে গেছে, এবং সামনে প্রচুর পরিমাণে স্পেস ওর। তো সামনে প্রোগ্রেস করছে, সামনে প্রোগ্রেস করে ক্রস করার চেষ্টা করছে, ওইখানে হৃদয় ব্লক দেওয়ার চেষ্টা করছে, এবং হৃদয়ের কাছে ব্লক হয়ে বলটা বাইরে চলে যায় গা। এখানে সিঙ্গাপুর একটা থ্রো ইন পেয়ে যায়। তো ওই থ্রো ইন থেকেই মূলত গোলের সূচনা। দেখেন এবার এই যে থ্রো ইন নিছে, থ্রো ইন নেওয়ার পরে এখানে থ্রো ইনটা আসছে, এবং সাদুদ্দিন এখান থেকে হেডের মাধ্যমে ক্লিয়ার করে দিছে, এবং ক্লিয়ার করে দেওয়ার পরেও বল এখানে ছিল, এখান থেকে একটা শট হয়েছে লং রেঞ্জের, এবং ওই লং রেঞ্জের শটটা কী হয়েছে এরপরে, এই দেখেন এখানে তারিক কাজীর পায়ে ব্লক হয়েছে, ব্লক হওয়ার পরে বল উপরে উঠে গেছে। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারিক কাজীর পায়ে ব্লক হয়েছে, ব্লক হওয়ার পরে বল উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে যাওয়ার পরে এই যে এই প্লেয়ারটা দেখেন, এই প্লেয়ারটা সম্পূর্ণ খালি, কিন্তু এখানে তপু বর্মনকে দেখেন, তপু বর্মন এখনও হাত উপরে করে রাখছে। এই যে কিছুক্ষণ আগে যেটা বলছি, হাত উপরে করে রাখছে, বাট এই প্লেয়ারটাকে ক্লোজ ডাউন করার জন্য যাচ্ছে না। এখন মিতুলও এখানে একটু আমার মতে হয়তো বা ভুল করছে, মিতুলের এখানে সামনে না গেলেও পারতো, বাট আপনি যদি দেখেন এই প্লেয়ারটা কিন্তু এখানে একাই ছিল, ওইখানে আর কোনো প্লেয়ার ওকে মার্কিংয়ে ছিল না, ওর মার্কিংয়ে ছিল না। তো এখানে মিতুল গেছে, আর এখানে শাকিল আত্মপু একটা ভালো কাজ করছে। মিতুল যেহেতু সামনে আগাচ্ছে, শাকিল আত্মপু হচ্ছে আপনার গোল পোস্টে চলে গেছে গা। দেখেন আপনি পরের ফ্রেমে এই যে মিতুল সামনে আগাচ্ছে, এই যে বলটা এখনও কিন্তু উপরে। তো এখানে আপনি দেখবেন এই যে মিতুল পাঞ্চ করছে, পাঞ্চটা মানে এত বেশি হেভি হয় নাই, যার কারণে কিন্তু এই প্লেয়ারের কাছে বল চলে গেছে। আর আপনি যদি এখানে দেখেন, হৃদয় কিন্তু এই প্লেয়ারটার মার্কিংয়ে থাকতে পারতো, এই প্লেয়ারটাকে মার্কিংয়ে রাখতে পারতো, বাট হৃদয়ের মতো মানে একেবারে নর্মাল এরকম করে আছে। এখন জানি না ভাই, জানি না কেন আছে, জানি না আমি। এরপরে দেখেন এই প্লেয়ারটার কাছে বল চলে আসে, এবং এই যে দেখেন এখানে খালি, এই যে দেখেন
আমাদের বদ্দা এখানে খালি, এখানেও কিন্তু সিঙ্গাপুরের প্লেয়ার খালি, এখানেও সিঙ্গাপুরের প্লেয়ারটা খালি। এখানে হয়তো বা সমীর সোম এখানে মার্কিংয়ে রাখতে পারতো, তবু বর্মন একে মার্কিংয়ে রাখতে পারতো। এখানে দেখেন আপনি সিঙ্গাপুরের মতো একটা টিমের প্লেয়ারদেরকে বারবার নিজেদের ডিবক্সে আনমার্ক রেখে দিচ্ছিল বাংলাদেশের প্লেয়াররা, যার খেসারতেই কিন্তু দিতে হয়েছে বাংলাদেশকে। দেখেন আপনি এখান থেকে কিন্তু বলটা এই যে এই ফার পোস্টে এই প্লেয়ারটার কাছে চলে আসে, এই যে চলে আসছে, এবং এই প্লেয়ারটা নাটমেক করে বলে গেলে মানে গোলের দিকে শট করছে, এবং এই যে ফাইনালি গোল হয়ে গেছে। আর এখানে কিন্তু 2জন ডিফেন্ডার ছিল, দেখেন হামজা তো আসতেছে, হামজা বাদেও এখানে 3জন, সরি আমি ভুল বলছি, 3জন ডিফেন্ডার ছিল হামজা বাদেও, বাট কাজের কাজ কিছুই হয় নাই। আর এখানে তবু বর্মন আর একটু পারতো মানে স্লাইড মারতে, বাট ও মারে নাই, কিছুই করার নাই, যার কারণে কিন্তু এখান থেকে ফার্স্ট গোলটা পেয়ে যায়। এই যে বাংলাদেশ ফার্স্ট গোল কনসিড করে ফেলে, আর সিঙ্গাপুর ফার্স্ট গোলটা করে ফেলে এটার মাধ্যমে। তো এখানেও কিন্তু আমরা ডিফেন্সে ভালো করতে পারতাম। তপু বর্মন মিতুল মার্মা যেটা পাঞ্চ করতে গেছিল ওই প্লেয়ারটাকে মার্কিংয়ে রাখতে পারতো। সাদুদ্দিন ওই যদি মিস্টেকটা না করতো ওইখান থেকে হচ্ছে থ্রো ইনটা পাইতো না সিঙ্গাপুর। ওই মিস্টেকটা করার কারণেই সিঙ্গাপুর থ্রো ইন পাইছে, আর ওই থ্রো ইন থেকে মূলত গোলগুলো আসছে, মানে গোলটা আসছে। ওভারঅল এখানে ডিফেন্ডারদের ভুল, তার সাথে মিতুল এখানে আরও অনেক বেশি ব্যাটার করতে পারতো, বা যেটা পাঞ্চ করছে ওইটা আরও হেভি পাঞ্চ করতে পারতো, বা সামনে নাও যাইতে পারতো মিতুল। এখানে আমার মতে মিতুলের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আর একটু ব্যাটার হইতে হবে। এরপরে সেকেন্ড গোলটার কথা যদি বলি, সেকেন্ড গোলটা কিন্তু এই লেফট সাইড থেকে আসছিল, মানে লেফট উইং থেকে আসছিল। এই প্লেয়ারটাকে পাস দিয়ে দিছে, এবং এই প্লেয়ারটা কিন্তু পুরো আনমার্ক অবস্থায় ছিল। আমি ভয় পাচ্ছিলাম এখান থেকে হয়তো বা গোল হয়ে যাবে গা। পরে দেখি যে প্লেয়ারটার সামনে প্রোগ্রেস করছে এবং তারিক কাজীকে বিট করে কিন্তু সামনের দিকে আগাইছে। বাট এখানে তপু কিন্তু খুবই ভালো একটা খুবই ভালো একটা ব্লক করছে, যেটা আমি একটু আগে বলছিলাম। তপু কিন্তু এই ম্যাচ বলেন, ইন্ডিয়া ম্যাচে বলেন, ভালো ভালো ট্যাকেল করছে, ভালো ভালো ব্লক করছে। বাট ওর যে ম্যান মার্কিং খুবই বাজে। এই যে দেখেন ভালো ব্লক করছে, ভালো ব্লক, ওয়ার্ল্ড ক্লাস ব্লক সোজা কথায়। এরপরে ফ্রেমে যদি দেখেন, এই যে প্লেয়ারটার কাছে বল গেল, প্লেয়ারটা কিন্তু আবারও এখানে পাস দিল। এখানে দেখেন আপনি প্লেয়ার এখন খালি পাবেন, এই যে আবারও আনমার্ক অবস্থায় প্লেয়ার, অর্থাৎ কতগুলো প্লেয়ার আনমার্ক অবস্থায় রেখে দিই আমরা, সেটার প্রমাণ হচ্ছে এইটা। একটা আনমার্ক প্লেয়ার ভিতরে ঢুকে গেছে, শট নিছে, ওইটা ব্লক হয়েছে। আরেকটা আনমার্ক প্লেয়ার এখন আরেকটা লং রেঞ্জের শট নেবে, দেখেন এই কিন্তু লং রেঞ্জ থেকে শট নিতেছে। এই যে মিতুল কোনো রকম আটকাই দিল, আরেকটা আনমার্ক প্লেয়ার রেখে দিছি আমরা। এখানে হৃদয় কি পারতো না একে মার্ক করে রাখতে? যেহেতু তপু বর্মন এখানে হচ্ছে আপনার ব্লক করতে গেছে, তো এখানে হৃদয় কিন্তু একে মার্ক করতে পারতো। বা সাদুদ্দিন কিন্তু প্রথমে কিন্তু এই প্লেয়ারটা সাদুদ্দিনের মার্কে ছিল, তো সাদুদ্দিনের এখানে একটা প্লেয়ার খালি আছে বলে কিন্তু সাদুদ্দিন এখানে চলে আসছে। তো হৃদয় কিন্তু এই প্লেয়ারটাকে মার্ক করতে পারতো, কিন্তু মার্ক করে নাই। তো এখান থেকে মূলত মিতুল কোনো রকম বলটা আটকাই দেওয়ার পরে আবার এখানে ইকসান ফান্দির কাছে বলটা যাচ্ছে। আপনি এই সিচুয়েশনে দেখেন দুইজনের যে বডি মুভমেন্ট ওইটা দেখেন, দুইজনই কিন্তু বলের জন্য যাচ্ছে এরকম মনে হচ্ছে। এরপরের ফ্রেমটা যদি দেখেন এখনও কিন্তু মনে হচ্ছে দুইজনই, অর্থাৎ সাদুদ্দিন এবং ইকসান ফান্দি দুইজনই বলের জন্য যাচ্ছে। এরপরের ফ্রেমটা যদি দেখেন ফ্রেম বাই ফ্রেম কিন্তু ইকসান ফান্দি সামনের দিকে আসতেছে, কিন্তু সাদুদ্দিন ওই রকম কিন্তু সামনের দিকে যাচ্ছে না। তারপর পরের ফ্রেমে যদি দেখেন সাদুদ্দিন থেমে গেছে গা, ইকসান ফান্দির কাছে বল চলে গেছে, সাদুদ্দিন ওখানে মানে বলতে গেলে কাইন্ড অফ দাঁড়াই গেছে গা। ইকসান ফান্দি বল নিয়ে আরও সামনে প্রোগ্রেস করছে, দেখেন সাদুদ্দিন ওইখানেই আছে, মানে হয়েছে আর কি, গেছে আর কি বলের জন্য, মানে আমি পিছন থেকে গিয়ে কি করব, আমি তো আর পাবো না, থাক না যাই, এরকম একটা অবস্থা। মানে ওর মাথায় কি আসছে আমি জানি না, বাট আমার কাছে কি বলবো, আমি যখন টিভিতে দেখতেছি আমার কাছে এরকম মনে হয়েছে। আর ওর পিছনে তো আমি পড়ে গেছি, আর ওর পাশে তো আরও হৃদয় আছে, তপু আছে, থাক আমি না যাই, আমি গিয়ে বা কী করবো, ওকে তো আর কোনো এখান থেকে ট্যাগেল করতে পারবো না, ওর পিছনে থাকতে হবে আমার, এরকম ছিল নাকি যাই না, মানে আমার দেখে এরকম মনে হয়েছে। ওনার মাইন্ডে কী ছিল আমি জানি না। পরের ফ্রেমে দেখেন আপনি এই যে ইকসান ফান্দি বারবার বল নিয়ে সামনে আগাচ্ছে, আর সাত ওইখানেই আছে এখনও। তো এরপরে এখানে কাইন্ড অফ নাটমেক করে হচ্ছে গোলটা দিয়ে দিছে ইকসান ফান্দি। আর এখানে ইকসান ফান্দি কেন নাম্বার 9 হিসেবে ভয়ঙ্কর সেটার প্রমাণ হচ্ছে এটা, ও যে অ্যাঙ্গেল থেকে শটটা করতেছে, এই অ্যাঙ্গেল থেকে কিন্তু ওর মেন শটটা নেওয়া উচিত ছিল আপনার নেয়ার পোস্টে। এই কারণে মিতুল মার্মা সম্পূর্ণ নেয়ার পোস্টে চলে আসছে, এবং এর সামনে দেখেন ইকসান ফান্দির সামনে একজন ডিফেন্ডারও আছে, কিন্তু তারপরেও ইকসান ফান্দি ওইখান থেকে এই ডিফেন্ডারকে নাটমেক করে
ফার পোস্টে বলটা মেরে দেয়, এই যে ফার পোস্টে, মানে ফার পোস্ট তো কাইন্ড ফার পোস্ট না, বাট ফার পোস্টের কাছাকাছি বলটা মেরে দেয়। তো এটা যদি আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে প্রথমে যখন মিতুল সেভ দিল, দুইজনের বডি মুভমেন্টটা দেখিয়েন, এই যে ফ্রেম বাই ফ্রেম কীরকমভাবে চেঞ্জ হচ্ছে দেখেন। দেখেন বলের কত কাছে আসতেছে ইকসান, আর সাদুদ্দিন এখানে প্রায় দাঁড়ায় আছে এরকম একটা অবস্থা। দেখেন এই যে ইকসান সামনে প্রোগ্রেস করতেছে, সাদুদ্দিন এখনও ওইখানে আছে, এই যে দেখছেন সাদুদ্দিন এখনও মানে ওইখানে আছে ওই রকম। তো এখান থেকে আলটিমেটলি কিন্তু গোল করে ফেলছে ইকসান ফান্দি, আর আমরা 2-0 গোলে পিছিয়ে যাই। এই যে এগুলার যে ডিফেন্সিভ ইররগুলো হচ্ছে আমাদের, আমরা এত বেশি প্লেয়ার আনমার্ক রাখছি আমাদের ডি বক্সের সামনে, অর্থাৎ জোন 14 এরিয়াতে বা আমাদের ডি বক্সে, এগুলা হওয়ারই ছিল, আমার মতে হওয়ারই ছিল। এত প্লেয়ার আনমার্ক রাখলে আমরা গোল কনসিড করবোই, সেটাই স্বাভাবিক। আবার এখানে সাদুদ্দিনের আরো একটু বেটার করা উচিত ছিল আমার মতে। সাদুদ্দিন ওইখানে পারতো একটু বডি চ্যালেঞ্জ করতে, মানে পিছন থেকে দৌড়ায় গিয়ে ইকসান ফান্দিকে একটু বডি চ্যালেঞ্জ করতে পারতো, বাট সাদুদ্দিন করে নাই। আবার এখানে আরেকটা জিনিস প্রমাণ হয় একজন নাম্বার 9 কীরকম ভয়ঙ্কর হইতে পারে, সেটা পরের ফ্রেমে যদি আমি দেখাই। এই যে এই জায়গাটাতে দেখেন ইমন এখান থেকে বল উইন করছে, তারপর এই প্লেয়ারটাকে দেখেন, এই প্লেয়ারটা কিন্তু সিঙ্গাপুরের প্লেয়ারটা এই প্লেয়ারের মার্কিংয়ে ছিল। তো যখন ইমন বল উইন করছে, এখান থেকে বল নিয়ে প্রোগ্রেস করতেছে, দেখেন এই প্লেয়ারটা কিন্তু একে ছেড়ে ইমনের কাছে চলে আসছে, যদিও বা কিছু করতে পারে নাই। দেখেন এই যে কিন্তু ইমনের পিছনে ছিল, সেটা ইমনের জন্য একটা এক্সট্রা প্রেশার হয়ে গেছে যে ওর পিছনে একটা সিঙ্গাপুরের প্লেয়ার আছে। তো এটাই আমি বোঝানোর ট্রাই করতেছিলাম। সাদুদ্দিন ঠিক আছে সামনে গিয়ে বল ট্যাকেল করতে পারতো না, মানে প্লেয়ারটাকে ট্যাকেল করতে পারতো না বা ব্লক করতে পারতো না শটটা, বাট পিছন থেকে একটা প্রেজেন্ট দিতে পারতো, পিছন থেকে একটা প্রেশার ক্রিয়েট করতে পারতো সাদুদ্দিন, যেটা এই প্লেয়ারটা করছে ইমনের ক্ষেত্রে। কিন্তু আমাদের সাদুদ্দিন সেটা করে নাই। তারপর এখানে যদি দেখেন আপনি, ইমন কিন্তু একজন প্রপার নাম্বার 9 না, তো ইকসান ফান্দি কিন্তু একজন প্রপার নাম্বার 9। আবার ইকসান ফান্দি যেখান থেকে শটটা করছে কাইন্ড অফ ওইটার কাছাকাছি একটা কি বলবো পজিশনে কিন্তু ইমন বলটা পাইছিল। দেখেন এই যে ইমন বলটা ওই কাইন্ড অফ ওই পজিশন থেকেই শটটা করছে মূলত, এই যে ওই পজিশন থেকে মূলত শটটা করছে, বাট ইমন ওইখান থেকে গোল করতে সক্ষম হয় নাই। শেষ পর্যন্ত গোলকিপার এটা সেভ দিয়ে ফেলে। তো আমি এই কারণে বলতেছি একজন নাম্বার 9 কতটা ডেঞ্জারাস হইতে পারে, সেটা কিন্তু এই দুইটা ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন। মোটামুটি সেম পজিশন থেকেই বলগুলা জালে জড়ানোর ট্রাই করছে দুইটা দলের, ধরেন প্লেয়ার নাম্বার 9 একজন হচ্ছে একজন উইঙ্গার। সিঙ্গাপুরের ইকসান ফান্দি একেবারে প্রপার নাম্বার 9, বাংলাদেশের ইমন একজন উইঙ্গার। তো ইমন কত দুর্বল শট নিছে, ইকসান ফান্দি ওইখানে কত সুন্দরভাবে মাথা খাটাই গোলটা করছে। এই কারণে নাম্বার 9 একটু প্রয়োজন, যখন আপনার গোল লাগবে তখন আপনার টিমে নাম্বার 9-এর প্রেজেন্ট খুব বেশি প্রয়োজন। আর এই ম্যাচে কিন্তু আরেকটা হাস্যকর ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 73 মিনিট 3 সেকেন্ডের সময়, এই যে 73 মিনিট 3 সেকেন্ডের সময় ফয়সাল আহমেদ ফাহিমকে ট্যাকেলটা করে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করা হয়, ফাউল করে ওইখান থেকে একটা ফ্রি কিক পেয়ে যায় বাংলাদেশ। এবং এই যে 73 মিনিট 35 সেকেন্ডে বাংলাদেশ সাব করে মোরসালিনকে আর আলামিনকে নামাই, এবং এখান থেকে শাকিল আহাদ তপু এবং হচ্ছে হৃদয়কে তুলে নেয়। তো এই যে আপনি দেখতেছেন 73 মিনিট 35 সেকেন্ডে সাব করানোর জন্য কিন্তু বাংলাদেশ ট্রাই করতেছে। তো এরপরে আপনি যদি দেখেন এই যে 76 মিনিট 31 সেকেন্ডে তারপর তবে ফ্রি কিকটা নিচ্ছে বাংলাদেশ, মানে ফ্রি কিকটা নেওয়ার জন্য রেফারি বাঁশি বাজাইছে। একবার হচ্ছে যে 22 দেখায়, একবার 2 বলে, একবার আমের খান যায় বাংলাদেশের ম্যানেজার, আরেকবার হচ্ছে যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড যায়, মানে যাচ্ছে তা একটা অবস্থা। আপনি যদি দেখেন 73 মিনিট 35 সেকেন্ড, তারপর 76 মিনিট 31 সেকেন্ড, 3 মিনিট বাংলাদেশ ম্যাচের 3 মিনিট লস করছে শুধুমাত্র প্লেয়ার দুইটাকে সাব করানোর জন্য। আবার ওই মোমেন্টে কিন্তু বাংলাদেশ অ্যাটাকে ছিল, বাংলাদেশের যে অ্যাটাকিং মোমেন্টটা ওইটা কিন্তু নষ্ট করে ফেলছে এই বাংলাদেশের বুলগুলা। অর্থাৎ দুইটা প্লেয়ার সাব করানোর জন্য 3 মিনিট লাগছে, যেই টাইমে আমরা 2-1 গোলে পিছিয়ে আসি। আবার ওই মোমেন্টে আমাদের টাইম প্রয়োজন, কিন্তু আমরাই হচ্ছে ম্যাচের টাইমটা শেষ করতেছি। আবার ওই টাইমটাতে আমরা অ্যাটাকিং মোমেন্টে ছিলাম, ওই মোমেন্টটাও কিন্তু আমরা ব্রেক করছি। তো এইগুলা খুবই হাস্যকর। আসলে এখানে কিন্তু হামজা চৌধুরীও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, কি ভাই কি হইতেছে, একবার 22 দেখায়, একবার 2 দেখায়, একবার আমের খান আছে, একবার ডেভিড আছে, একবার হাবিয়ার ক্যাবরেরা এরকম করতেছে, মানে যাচ্ছে না একটা অবস্থা। এই জিনিসগুলো আমার মতে নেক্সট ম্যাচ থেকে যেন না হয়, এদিকে খেয়াল রাখা উচিত বাংলাদেশের। আর এই ম্যাচে আরো
কয়েকটা জিনিস আমার একটু ভালো লাগে নাই, তার মধ্যে সেটা একটা হচ্ছে যে মোরসালিন আর আলামিনকে নামানোর পরে মূলত ইমনকে লেফট সাইডে নিয়ে আসে একেবারে প্রথমে ধরেন আলামিন আর মোরসালিন মাঠে নামছে, নামার পরপরই ইমন লেফট সাইডে চলে আসছে, রাকিব হচ্ছে রাইট সাইডে খেলতেছিল। তো আলামিন নাম্বার 9-এ, তারপর ফাহিমও কিন্তু লেফট সাইডে খেলতেছিল। ফাহিম মূলত হচ্ছে একটু আপনার পকেট স্পেসটাতে ছিল, মোরসালিন অ্যাটাকিং মিডে ছিল। কিন্তু এরপরে কিছুক্ষণ পরে ধরেন 80 মিনিটের টাইমে গিয়ে দেখলাম রাকিব রাইট ফুল ব্যাক পজিশনে চলে গেছে তারপর হচ্ছে রাইট উইং পজিশনে চলে গেছে হচ্ছে ইমন, তারপর লেফট উইং পজিশনে চলে আসছে ফাহিম, তারপর হচ্ছে এই নাম্বার 9 পজিশনে ইমন চলে গেছে, ইমন বলতেছে আলামিন চলে গেছে। আপনি এখানে দেখেন এই যে 85 মিনিট, আমি এর আগের ফ্রেমগুলো পাই নাই, 80 মিনিটের টাইমে আমার মনে হয় এটা হয়েছে, আমার যতটুকু মনে আসে 80 মিনিটের টাইমে আমি 85 মিনিটের ফ্রেমটা পাইছি। এখানে দেখেন রাকিব রাইট ফুল ব্যাক হিসেবে খেলতেছে। আপনার টিমে একটা প্লেয়ার যে হচ্ছে উইংয়ে সবচেয়ে বেশি ভালো, ওকে আপনি প্রথমে কোথায় নামালেন? সেন্টার ফরওয়ার্ডে। এরপরে যখন ওকে উইংয়ে খেলানোর প্রয়োজন ছিল, আপনার যখন গোল প্রয়োজন ছিল, আপনি ওকে খেলালেন রাইট উইং ব্যাক পজিশনে। আমার মতে এই পুরা টিমে অ্যাজ এ উইঙ্গার রাকিবের থেকে কেউ বেটার না, ফাহামিদুলও বেটার না রাকিবের থেকে, আমার পার্সোনাল ওপিনিয়নে। কিন্তু আপনি যেই টাইমে আপনার গোল প্রয়োজন ওই টাইমে রাকিবকে রাইট ফুল ব্যাক পজিশনে খেলাই দিলেন। এটা খুবই হাস্যকর, আমার মতে এটা খুবই হাস্যকর। হাবিয়ার ক্যাবরার এই ডিসিশনটা খুবই হাস্যকর। এই দেখেন আপনি এই যে রাইট ফুল ব্যাক পজিশনে খেলতেছে রাকিব, এবং এখান থেকে ও হালকা লং বল দেওয়ার ট্রাই করছে, কয়েকটা লং বলও দিছে, বাট রাকিবের যে প্রেজেন্টটা রাইট উইংয়ে একেবারে ডেঞ্জারাস। ওই প্রেজেন্টটার দরকার ছিল আমাদের শেষের দিকে, ওই টাইমে আমাদের গোলের প্রয়োজন ছিল। আমাদের যখন গোলের প্রয়োজন তখন আমাদের ইশারা উইঙ্গারকে আমরা রাইট ফুল ব্যাক পজিশনে খেলাই দিচ্ছি, হাস্যকর। এই ম্যাচের শেষের দিকে যখন আমাদের একটা গোল প্রয়োজন ছিল ওই টাইমে আরেকটা জিনিস আমি একেবারে মানতে পারি নাই, সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে 2-1 গোল, তখন আমাদের একটা গোল প্রয়োজন ছিল এবং ম্যাচের টাইম চলতেছিল 94 মিনিট, এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল 7 মিনিট, তার মানে আরও খেলা বাকি আছে 3 মিনিটের। ওই টাইমে গোলকিপারের হাতে বল আছে, গোলকিপার থেকে এই যে ফুল ব্যাকের কাছে বলটা চলে যায়। তো ফুল ব্যাকের তখন প্রয়োজন ছিল কি ভার্টিক্যাল পাস খেলা, অর্থাৎ আমাদের অ্যাটাকিং থার্ডে যেন বলটা চলে যায় ওই রকম পাস খেলা, আমরা যেন সবসময় আমাদের বলের প্রেজেন্টটা অ্যাটাকিং থার্ডে রাখতে পারি, ওইটা এনশিওর করা প্রয়োজন ছিল হচ্ছে এই আমাদের ফুল ব্যাকের, বা ও সামনে আর একটু প্রোগ্রেস করতে পারতো এবং ভার্টিক্যাল বল খেলতে পারতো। বাট ও ভার্টিক্যাল পাস না খেলে ওইখানে খেলে হরিজন্টাল পাস, এই যে হরিজন্টাল পাস খেলে এবং ও আমাদের সেন্টার ব্যাককে বলটা পাস দিয়ে দেয়। তো এরপরে দেখেন আরেকটা ফ্রেম দেখাই, এই যে 100 মিনিটে খেলা চলতেছে, অর্থাৎ ওই যে 7 মিনিটের সময় গিয়ে সিঙ্গাপুরে একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে, যার কারণে মূলত আরেকটু এক্সট্রা টাইম পাই আমরা 7 মিনিটের পরেও। তো এই টাইমে দেখেন এই যে সমীর সোমের কাছে বল, সমীর সোম থেকে বলটা পাস যায় আবারও সাদের কাছে। তো সাদ এখান থেকে আবারও ভার্টিক্যাল পাস না খেলে ও আবারও কিন্তু হরিজন্টাল পাস খেলে এবং ও কিন্তু সামনে প্রোগ্রেস করতে পারতো, বাট ও প্রোগ্রেস করে না, ও আবারও কিন্তু হরিজন্টাল পাস খেলে। এই যে তবু বর্মনের কাছে আবারও হরিজন্টাল পাস দেয়। তারপর দেখেন আপনি এই যে তবু বর্মন আবার সাদকে পাস দেয়, তবু বর্মন আবার সাদকে পাস দেয়, এই যে সাদকে পাস দেয়। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের ব্যাটার করা প্রয়োজন, কারণ আমরা সবাই জানি যখন শেষের দিকে গিয়ে গোল প্রয়োজন সব সময় অ্যাটাকিং থার্ডে বল রাখার চেষ্টা করে টিম, সব সময় অ্যাটাকিং থার্ডে প্রেজেন্ট থাকার চেষ্টা করে যেই টিমের গোল প্রয়োজন ওই টিম, বা আমরা সব সময় দেখি যেই টিমের গোল প্রয়োজন ওরা সব সময় ভার্টিক্যাল পাস খেলে। বাট এখানে দেখা যাচ্ছে আপনার ফুল ব্যাক, আপনার সেন্টার ব্যাকরা বারবার হরিজন্টাল পাস খেলতেছে, যেটা কোনোভাবেই কাম্য নয় যখন একেবারে ম্যাচের শেষ দিকে গিয়ে এবং আপনার একটা গোল প্রয়োজন। এরকম হরিজন্টাল পাস কখনো এক্সপেক্টেড না। এই ম্যাচ থেকে আপগ্রেড করার অনেক কিছু আছে। এই ম্যাচে আমি এতক্ষণ যে বুলের কথাগুলো বললাম এর বাদেও কিন্তু বাংলাদেশ টিম অনেক বেটার কিছু করছে এই ম্যাচে। তার কয়েকটা উদাহরণ যদি দিই, এই ম্যাচে বাংলাদেশ টিমের যে প্রেসিং, আমি ইমপ্রেস ভাই, আমি ইমপ্রেস। বাংলাদেশ টিম গত বছরের মালদ্বীপের বিপক্ষে 2টা, ভুটানের বিপক্ষে 2টা, তারপর আমরা এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলো যেগুলো খেলছি ওইগুলো দেখেন গা, মানে কোনো প্রেসিং নাই, কোনো পাসিং ফুটবল নাই, কি খেলতেছে কিছু বোঝা যায় না, এলোমেলো ফুটবল। বাট এই ম্যাচে আমরা কিন্তু ভালো প্রেসিং করছি,
ভালো প্রেসিংয়ের কারণে আমরা ফার্স্ট গোলটা করতে পারছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা ছিল মূলত আমাদের অ্যাটাকিং লাইনের প্লেয়ারদের প্রেসিংয়ের প্যাটার্ন। আমরা স্টার্ট করছিলাম গতকালকে 4-2-3-1-এ এবং আমরা ডিফেন্সও করছি বা উইথআউট বলেও কিন্তু 4-2-3-1 ছিলাম। আমাদের যে ফ্রন্ট ফোর খেলছিল অর্থাৎ 3 ম্যান এবং সামনে একজন সেন্টার ফরওয়ার্ড, ওই 4 জনই গতকালকে কিন্তু সিঙ্গাপুরের ডিফেন্ডারদেরকে প্রচুর পরিমাণ প্রেস করছে। সিঙ্গাপুরের ডিফেন্স লাইনটাকে পুরা প্রেসের উপরে রাখছিল এই 4 জন, এই যে ফাহমিদুল, এই যে সমিত সোম, এই যে আপনার শাহ ওয়াজিম কিরমানি, এই যে রাকিব, খুবই প্রেসের মধ্যে রাখছিল গতকালকে সিঙ্গাপুরের ডিফেন্স লাইনটাকে। সেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এবং আমি যে কিছুক্ষণ আগে বলতেছিলাম আমরা যে একটা গোল পাইছিলাম ওইটাও কিন্তু প্রেসিংয়ের মাধ্যমে আসছিল। দেখেন এখানে এই যে এই প্লেয়ারটা, এখানে এই প্লেয়ারটাকে পাস দিচ্ছে, তো এখানে কিন্তু অলরেডি সমিত সোম হচ্ছে প্রেস করতেছে। দেখেন এই যে সমিত সোম অলরেডি প্রেস করছে, তো যার কারণে কিন্তু এই প্লেয়ারটা এখান থেকে বল পজিশন লুজ করে ফেলে, এই যে বল পজিশন লুজ করে ফেলছে, যার কারণে কিন্তু এখান থেকে দ্রুতই হামজা চৌধুরী বলটা নিয়ে ফেলে নিজের কন্ট্রোলে এবং বলটা নেওয়ার পরই কিন্তু একটা থ্রু পাস দিয়ে দেয় রাকিবকে, এই যে রাকিবকে পাস দিয়ে দেয় এবং রাকিব ওইখান থেকে গোল করে ফেলে। এই যে শেষ পর্যন্ত রাকিব ওইখান থেকে গোল করে ফেলে, যদিও বা শটটা এত ভালো হয় নাই, বাট তারপরে এখান থেকে আমরা গোল পাইছি, সেটা আমাদের পজিটিভ। এই যে আমরা গোলটা করতে পারছি এটাও কিন্তু প্রেসিংয়ের কারণে করতে পারছি। আবারও বলতেছি, গতকালকে আমাদের যে প্রেসিং প্যাটার্ন বা আমরা যে ইন্টেন্সিটি নিয়ে প্রেস করছি, আমি দেখে খুবই খুশি। বাংলাদেশের কিছু ভুল ছিল, ওই ভুলগুলো আমরা আশা করি নেক্সট ম্যাচে আরও কমায় নিয়ে আসবো, আমরা নেক্সট ম্যাচে আরও ভালো করতে পারবো। বাংলাদেশের পজিটিভ বিষয়ও অনেক কিছু ছিল। বাংলাদেশের মেন পজিটিভ বিষয়টা ছিল হেড ডাউন না করা, হার না মানার মেন্টালিটিটা। কালকে বাংলাদেশ যে মেন্টালিটিটা শো করছে, আউটস্ট্যান্ডিং। কালকে আমরা 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পরে আমরা এই যে 66 মিনিটে গোলটা করছি, গোলটা করার পরে আমাদের আরেকটা গোল প্রয়োজন ছিল, যার কারণে কিন্তু আমরা পুরা অ্যাটাক করে গেছি। আমরা বিশেষ করে 80 বা 75 মিনিটের পরে, 80 মিনিট বলবো আমি, ধরেন 80 মিনিট, ধরেন এই যে মোরসালিনা আলামিন নামার পরে আমরা যে অ্যাটাকটা করছি 80 মিনিটের পরে ধরেন 90 মিনিট পর্যন্ত, এবং 90 মিনিটের পরে যে এক্সট্রা টাইমগুলো পাইছিলাম আমরা 10-11 মিনিটের, ওই 20-21 মিনিট আমরা যেই পরিমাণ তাণ্ডব চালাইছি আমাদের অ্যাটাকিং থার্ডে অর্থাৎ সিঙ্গাপুরের ডিফেন্সিভ থার্ডে, অসাধারণ ছিল সেটা। শেষ পর্যন্ত আমাদের গোলটা পাওয়া হয় নাই, যার কারণে এই ম্যাচ থেকে আমরা কোনো পয়েন্ট আনতে পারি নাই। বাট আমরা যে হেড ডাউন করি নাই, আমরা যে কামব্যাক করার মেন্টালিটি শো করছি, সেটা আমার কাছে অনেক বেশি পজিটিভ লাগছে। আশা করি বাংলাদেশ টিম সামনে গিয়ে এই যে অ্যাটাকগুলো করছে ওইখান থেকে বাংলাদেশ গোল আনতে পারবে, বাংলাদেশ ক্লিনিক্যাল থাকতে পারবে। আরও আমাদের রক্তে তো মিশে আসে ফিনিশিং দুর্বলতা, তো ওই ফিনিশিং দুর্বলতাটা আরও ভালোভাবে কাজ করতে হবে আমাদেরকে। আর গতকালকে বাংলাদেশের অনেকগুলো পজিটিভ বিষয়ের মধ্যে একটা পজিটিভ বিষয় ছিল আরও বাংলাদেশের গ্যালারি, বাংলাদেশের হোম ক্রাউড, বাংলাদেশের সাপোর্টার্সরা অসাধারণ ছিল গতকালকে। আর ম্যাচটা আমরা হেরে গেছি, হেরে যাওয়ার পরেও স্টেডিয়াম থেকে যেই কমেন্টারি হচ্ছিল, ওই কমেন্টারির মাইকে যে বাংলাদেশ বলে যে চিল্লানিটা শুনতেছিলাম, যে চিয়ার আপ করতেছিল বাংলাদেশ টিমটাকে, ফ্যান্টাস্টিক লাগছে আমার কাছে। হোম ক্রাউড, ওই হোম ক্রাউডটা আশা করি নেক্সট ম্যাচ হংকংয়ের বিপক্ষে এবং নভেম্বরে ইন্ডিয়ার বিপক্ষে আরও বেশি হবে, আর ওপোনেন্ট টিমকে আরও ভালোভাবে আমরা বরকে দিতে পারবো আমাদের হোম ক্রাউডের মাধ্যমে, সেটা আমি আশা করব। আর মোটামুটি আমার নেগেটিভ পজিটিভ বিষয়গুলো বলা হয়েছে, নেগেটিভ বিষয়টা একটু বেশি হাইলাইট করার চেষ্টা করছি। আমি যেসব পজিটিভ বিষয় বলছি এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো পজিটিভ বিষয় ছিল, অনেক পজিটিভ বিষয় ছিল এই সিঙ্গাপুর ম্যাচে। আর বাংলাদেশ আরও অনেক কিছুতে ব্যাটার করতে পারতো আমার কাছে মনে হয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। তো আশা করি সামনে বাংলাদেশ ওইগুলাতে ব্যাটার করবে। আর সর্বশেষে বলবো, এই বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দিয়েন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।